নমস্কার, আমি এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেল থেকে বলছি। বিজেপি নেতারা বলছেন, আর আমরাও অনেকে সেই কথা বিশ্বাস করছি বা মোটামুটি ভেবে নিয়েছি যে যারা 2014 সালের আগে ভারতে বৈধভাবে বা অবৈধভাবে এসেছেন তারা নাগরিকত্ব পেয়ে যাবেন, একটু আগে হোক একটু পরে হোক। আমরা যারা উদ্বাস্তু আন্দোলন করি, আমরা কিন্তু বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক নিয়ে বিচার বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে যে এই যে কার-19, এই কার-19-এ আমাদের সমস্যার সমাধান, উদ্বাস্তু মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। এই হবে না বলছি, আমরা একেবারে মন গড়া কথা বলছি তা না। আমরা মন গড়া কথা বলছি না, আমরা বিজেপি গভর্নমেন্ট যে কথা লিখিতভাবে জানিয়েছে সেইগুলি পড়াশুনো করে, সেইগুলো ব্যাখ্যা করে আমাদের এইটা মনে হয়েছে। এখন অবধি কার-19 কীভাবে কাজ করবে, তাতে কি ফলাফল হবে ইত্যাদি নিয়ে মোদি গভর্নমেন্ট যেটা বলেছেন সেটা কিন্তু এই বইটা আপনারা একটু দেখুন। এই যে বইটা, এই বইটাই কিন্তু এখন অবধি মোদি সরকারের বলা শেষ কথা আমরা জানি। এটা বলা তো নয়, এটা লেখা। এইটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্ট। এইটা অন্য কেউ সেপে বের করেনি, এটা মোদি গভর্নমেন্ট সেপে বের করেছে 2019 সালের 7 জানুয়ারি। বইটা ছোট নয়, বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে মোদি গভর্নমেন্ট বলেছেন, এই শুধু কার-19 নিয়ে, আর কিচ্ছু না। কিভাবে কাজ করবে, কতজন এতে উপকৃত হবে, কার উপকৃত হবে না, নাগরিকত্ব পেতে গেলে কি করতে হবে, কিভাবে তার এনকোয়ারি হবে ইত্যাদি সব কিছু এখানে বলা আছে। এরপরে কিন্তু আর কোনো কথা গভর্নমেন্ট সরকারিভাবে এখনও বলেনি। এর পরের যে কথা আছে সেটাই অসীমবাবুদের মতো লোকের ভাষণ। মোদি সাহেব ঠাকুরনগরে এসে ভাষণ দিয়েছেন, ময়দানে ভাষণ দেন, আবার 3-4 তারিখে আসবেন এখানে, আবার এসে একটা ভাষণ দেবেন। এসব কিন্তু ভাষণ, এটা ইলেকশনের ভাষণ। অমিত শাহ বারবার বলেছেন, এবং যা বলেছেন তার ফলাফল তো 3-4 বছর ধরে, 5 বছর ধরে বলছেন, তার ফলাফল তো দেখছেন। কিন্তু এইটা হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্টটা খুব ছোট না, 189 পাতা। 189 পাতার ডকুমেন্ট, একে বিস্তারিতভাবে বলেছেন। ফলে অসীমবাবু এবং আমাদের ঠাকুরমশাইরা যা দাবি করছেন, এইটা আমরা কিন্তু মনে করছি শুধুমাত্র মতুয়াদের ভোট দিয়ে বিভ্রান্ত করবার জন্যে। আসলে এদের দেখুন, আপনারা তাদের জীবনের ইতিহাসটাও দেখুন। একটু আগে আরেকটা ভিডিওতে আমি বলেছি যে আমরা যখন অনশন করেছিলাম, আমিও করেছিলাম ঠাকুরনগরে, তখন আমাদের অসীম সরকারের তো বয়স কম নয়, আমাদের মতোই বয়স প্রায়। তো উনি কিন্তু এইসব আন্দোলনের মধ্যে ছিলেন না, কোনো দিন ছিলেন না। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর তারাও ছিলেন না, তার বাবা ছিলেন না। গোটা ঠাকুরবাড়ি, এইবারে উত্তরটা দেওয়া অনেকের পক্ষে খুব কঠিন, কিন্তু আমি তো
বলতে পারেন একটু ঠোঁটকাটা, আমি যেটা সত্যি বলে জানি সেটা বলে দিই। আমরা যেদিন 2004 সালের সম্ভবত 15ই ডিসেম্বর যেদিন অনশন শুরু করব, তার আগের দিন মানে 14 তারিখে বড় মা, বড়বাবু তারা লোটা কম্বল বেঁধে মহারাষ্ট্রে চলে গেলেন। আর মমতা ঠাকুর সে সময় ওখানেই থাকতেন, তাকে দোষ দিয়ে লাভ নেই, তিনি ওখানেই থাকতেন, বেশিরভাগ সময় ওখানে থাকতেন বলে মনে হয়। আমি জানি না, ওই সময় তো আমার যাতায়াত কম ছিল তার আগে থাকতে। তো এরা সব চলে গেলেন মহারাষ্ট্রে, কারণ এই আন্দোলনে কি না ঝামেলা ঝঞ্ঝাট হয়, ফলে তারা তাদের সুবিধে অসুবিধেটা নিয়ে ব্যস্ত। আন্দোলনের জন্য যে ঝুঁকি নেওয়া, আন্দোলন করা, এটা তারা করেননি কেন? তারা নিজেদের সুবিধে অসুবিধাটাই বেশি গুরুত্ব দেন, উদ্বাস্তুদের সুবিধে অসুবিধের গুরুত্বটা দেন তারপরে দ্বিতীয় তৃতীয় জায়গাতে। ফলে তারা এইসব বিষয় নিয়ে ভাবেন না। এখন যেটা ভাবছেন সেটা হচ্ছে ভোট, আবার এমপি হতে হবে, নাহলে মন্ত্রী থাকা যাবে না, বা যদি গভর্নমেন্ট যদি বিজেপি না হয়ে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট হয় তাহলে অন্তত এমপি থাকলে এমপি তো। ফলে তারা এই যা বলছেন করছেন যেটুকু, এটা হচ্ছে ভোটের জন্যে। এরা কোনো অনুভূতি মতুয়াদের জন্যে আছে কি নেই এটা আমার থেকে অনেক বেশি জানেন মতুয়ারা খুব ভালোই জানেন তাদের কি অনুভূতি। তো আমি এই যে ডকুমেন্টটা, দেখেন এই ডকুমেন্টের প্যারাগ্রাফ যদি বলেন 2.17, 2.18, 2.19, মাত্র 3টে প্যারাগ্রাফ নিয়ে 2-4টে কথা বলি, তাতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পৃষ্ঠা হলো 33 পৃষ্ঠা। এই যে বইটা দেখালাম জেপিসি রিপোর্টের, এইখানে এমপিরা, বিরোধী দলের এমপিরা, জেপিসিতে যে বিরোধী দলের এমপিরা ছিলেন, সরকার পক্ষ বিরোধী পক্ষ সব ছিলেন, গভর্নমেন্টকে প্রশ্নগুলো সাধারণত বিরোধী দলের এমপিরাই করেন। তারা জিজ্ঞেস করেছেন যে এই যে কার-19 হচ্ছে, এই আইনটা হলে কত মানুষ নাগরিকত্ব পাবেন, কত উদ্বাস্তু নাগরিকত্ব পাবেন। একদম পরিষ্কার বলেছে 31,313 জন, তার মধ্যে 25,447 জন হিন্দু, 5,807 জন শিখ, 55 জন খ্রিস্টান, 2 জন বৌদ্ধ, 2 জন পার্সি। এই 31,313 জন। এই কয়জন কার-19 নাগরিকত্ব পাবেন? অসীমবাবুরা বলছেন যে সব হয়ে যাবে, এটা বলছেন 4-5 বছর ধরে, কিন্তু করেননি। কেন জানেন? করেননি, এতদিন যদি রুলস প্রকাশ হয়ে যেত না, তাহলে বুঝে যেত এই 31,313 জনের বাইরে কারো নাগরিকত্ব হয় না। এই জন্য ইলেকশনের ঠিক আগে যদি করে, তাহলে ঠিক আগে করবে কিনা আমি জানি না, যাতে লোকে বুঝতে ওঠার আগেই ভোটটা নিয়ে নিতে চায়। তারপরে আরেকটা প্রশ্ন করেছে যে এই যে আর এত লক্ষ লক্ষ মানুষ, তাদের কি হবে? 31,313 জন নাই পেল, বাকিরা কি হবে? তো এখানে বলেছে বাকি যারা অনেক আগে এসেছেন, 5 বছর, এই 50 বছর, 60 বছর, 10 বছর, 20 বছর, এই আইনে তাদের নাগরিকত্ব হবে না, একদম পরিষ্কার বলেছে। দেখেন এখানে বলেছে যে আমি পুরো প্যারাগ্রাফটা পড়ে দিই। ফর আদার মানে 31,313 জন বাদে, ফর আদার টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার দিস ক্যাটাগরি, 31,313 জন বাদে আর যে লক্ষ লক্ষ মানুষ, তাদেরও আবেদন করতে হবে। দে উইল হ্যাভ টু প্রুভ, এই হ্যাভ টু মানে হচ্ছে অবশ্যই প্রমাণ করতে হবে, দ্যাট দে কেম টু ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন, তাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে নাগরিকত্ব পেতে গেলে অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়ে দিয়েছে, কিন্তু
সেটা হচ্ছে জেনারেল মার্সি। কিন্তু নাগরিকত্ব যখন আপনি দরখাস্ত করবেন আর আপনাকে দেওয়ার আগে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ধর্মীয় কারণে নির্যাতিত হয়েছেন। ইফ দে হ্যাড নট ডিক্লেয়ার্ড সো, যদি তারা এইটা ঘোষণা না করে থাকেন, কখন? অ্যাট দি টাইম অফ দেয়ার অ্যারাইভাল ইন ইন্ডিয়া, আপনি যখন ইন্ডিয়াতে পৌঁছেছিলেন, এসেছিলেন, সেই সময় যদি আপনি এইটা ঘোষণা না করে থাকেন, সরকারকে লিখিতভাবে না জানিয়ে থাকেন যে আপনি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন, এটা যদি না জানিয়ে থাকেন, ইট উড বি ডিফিকাল্ট ফর দেম টু মেক সাচ এ ক্লেম নাও। এটা যদি তখন না জানিয়ে থাকেন, তাহলে এখন আপনাদের পক্ষে এরকম একটা দাবি জানানো কঠিন। অসম্ভব বলেনি, বলেছে কঠিন। এনি ফিউচার ক্লেম, যদি তবুও কেউ এই লক্ষ লক্ষ লোকের মধ্যে কেউ আবেদন করে, দাবি জানায়, দি ক্লেম উইল বি এনকোয়ার্ড ইনটু। কেউ দাবি জানালে, কেউ অ্যাপ্লিকেশন করলে যদি বলে আমি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছি, তাহলে সেইটা তদন্ত হবে। আপনি দাবি জানালেই হবে না, সেটা তদন্ত হবে। কিভাবে তদন্ত হবে? ইনক্লুডিং থ্রু R&AW। দেখেন, এটি দেখেন, R&AW মানে হলো র, মানে অন্য অন্য এজেন্সি কেন্দ্রীয় সরকারের যা আছে তার সাথে ইনক্লুডিং র, তারা তদন্ত করবে বিফোর এ ডিসিশন ইজ টেকেন, সিদ্ধান্ত নেওয়ার আগে, মানে আপনাকে নাগরিকত্ব দেওয়ার আগে এইটা এনকোয়ারি করা হবে। করে যদি আপনার পক্ষে রিপোর্ট আসে, আপনি যদি ততদিন বেঁচে থাকেন, আপনার ছেলে মেয়ে যদি বেঁচে থাকে, কতদিনই আসবে বাংলাদেশকে বললে কেউ বলবে? কোনো দেশ বলে যে আমার দেশে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে লোকে পালাচ্ছে, আর ওই দেশে আপনি এনকোয়ারি করবেন কি করে? সে দেশে পারমিশন ছাড়া তো হয় না। এটা আমি আপনি না যে গোপনে গোপনে চলে গেলাম, সরকারি ব্যাপার। ফলে এইটাতে কি মনে হয়? অসীমবাবু বুঝেছেন যে এর পরেও অসীমবাবু যদি হতেন এটা করে নিতেন, একটা গান টান গেটে হয়তো হাসিনার মন জয় করে একটা সার্টিফিকেট টিকিট নিয়ে আসতেন, এটা হয়তো হতো। কিন্তু আপনি আমি তো পারবো না, কি তাই তো? ফলে অসীমবাবু বলছেন এটা হবে, আমরা মনে করছি এটা হবে না। এই একটা জায়গা, এইটাতে আমরা বলছি এটা হবে না। এখন এইটা আমরা যখন বলছি তখন বিপাকে পড়ে গেছে ওদের বই। এইবার তারা কি বলে আরম্ভ করলো, এই বইটা অন্য কেউ জানতো না, এই বইটা আমি জোগাড় করে আমি প্রথম এই কথা বলি, তারপর তো এখান থেকে জেরক্স টেরক্স করে করে অনেকেই বলছেন, বলতে বলতে অনেকে জেনে গেছেন। এখন জেনে যাওয়ার পরে বিপাকে পড়ে গেছেন। এইবারে ওরা কি বলছে? বলছে কিচ্ছু লাগবে না। তো এই যে কিচ্ছু লাগবে না, এই কথাটা, কোনো ডকুমেন্ট লাগবে না, এই কথাটা ওরা কোথায় জানলেন? আমরা তো বলছি এই বইয়ের পরে ভিত্তি করে, মোদি গভর্নমেন্টের এই বইয়ের উপর ভিত্তি করে। তা কিছুই লাগবে না এই কথাটা ওরা কোত্থেকে জানলো? কি আপনারা এটা প্রশ্ন করবেন না? আমরা তো প্রশ্ন করি, কিন্তু আমরা কোনো জবাব পাই না। তারা কোত্থেকে বলছেন কিছুই লাগবে না? এখনও তো কিছু ঘোষণা হয়নি। ধরুন রুলস বেরোলে তাতে যদি বলে যে কোনো কাগজপত্র লাগবে না, সেলফ ডিক্লারেশন, একটা নিজের ঘোষণা, সেইটা এফিডেভিট আকারে জমা দিলেই চলবে, এটা যদি রুলসে বলে, তাহলে ওই রুলসটা দেখে বলবো যে মোদি গভর্নমেন্ট বলেছে কিছু লাগবে না, তাই তো? কিন্তু এখনও তো রুলস বেরোয়নি। রুলস বেরিয়ে এরকম কথা লেখা থাকলে আমরাও বলবো। অসীমবাবু না হয় তখন বলবেন, কিন্তু যখন কিছুই বেরোয়নি তখন আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? আপনাকে বলেছে পার্টির লোকজন, গভর্নমেন্ট ডেকে আপনাদের কোনো গোপন মিটিং হয়েছে? ফলে এইগুলো কিন্তু ভোট আদায় করার একটা ফন্দি, এইটার কোনো ভিত্তি নেই। দেখা যাক রুলসে কি হয়। রুলসে যদি হয় তাতে কি ভালো হলো, কতটুকু সরল হলো, কি সুবিধে অসুবিধে আমরা তারপরে ব্যাখ্যা করব, তারপরে চেষ্টা করব। কিন্তু একটা জিনিস বোঝা দরকার, সাধারণভাবে আইনের চৌহদ্দির মধ্যে কিন্তু রুলস হয়।
আর আইনের চৌহদ্দির মধ্যে যদি রুলস হয় তাহলে ব্যাপারটা অতটা সহজ করা হয়তো সম্ভব হবে না, কারণ কেউ কোর্টে চলে যাবে, কি হবে না হবে। আর আসাম তো আছে, আসাম সে তো বসে থাকবে না, সে তো আসামের লোকজন জানেন প্রত্যেকটা ব্যাপারে তারা কোর্টে চলে যায়, সরকারকে চ্যালেঞ্জ করে তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই। আমরা বাঙালিরা সেটা পারি না, কিন্তু ওরা পারে, ওরা করে দেখাচ্ছে সেটা। যাই হোক, তারপরে আরেকটা প্যারাগ্রাফ বলি। এই পরে প্যারাগ্রাফটা কিন্তু আরও বেশি মারাত্মক। এই যে আমরা অনেকে ভাবি না যে আমরা ভোটার কার্ড, আধার কার্ড হয়ে গেছে মানে হয়ে গেছে, তা এইটা নিয়েও মোদী সরকার কিন্তু বলেছে। মোদী সরকার এটা বলেনি তা নয়। অসীমবাবু, আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা পাঠিয়ে দেবো, আপনি একটু মিলিয়ে নেবেন। এই যে 2.19 কি বলেছে শোনেন। 2.19 বলছে যে এই যারা এসে পড়েছেন, মানে 2014 আগে এসেছেন ভোটার কার্ড, আধার কার্ড, বা 2014 পরে এসেছেন ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি যাদের আছে তাদের সম্পর্কে, যেগুলো থাকলে আমরা মনে করি এই তো আমরা পেয়ে গেছি, আমাদের ভোটে তো ওরা এমপি হয়েছে, ফলে আমার মেম্বারশিপ, আমার ভোট চলে গেলে ওরা এমপি থাকে কি করে, ইত্যাদি ইত্যাদি আমরা বলি না। তা এগুলো কিন্তু আমার ভোটটা চলে যেতে পারে, কিন্তু ওদের মেম্বারশিপ যাবে না। হ্যাঁ, আইনটা এরকম আছে, সংবিধানে এরকম আছে। যাক, একটু পড়ে শোনাই। 2.19 পৃষ্ঠা কত বলেছি, 33। মোদী সরকার বলছে, এটা অন্য কেউ বলছে না, কিন্তু বলছে দেয়ার উইল বি মেনি আদার্স হু মাইট হ্যাভ কাম অ্যান্ড দে মাইট হ্যাভ অলরেডি টেকেন সিটিজেনশিপ বাই ভেরিয়াস মিনস। আরও অনেকে আছেন যারা এখানে এসেছেন এবং তারা নানাভাবে নাগরিকত্ব অর্জন করেছেন। দে মাইট হ্যাভ অবটেইনড পাসপোর্ট, তারা পাসপোর্ট পেয়েছেন, রেশন কার্ড পেয়েছেন। অল আদার ডকুমেন্টস, এই যে 3-4টে বললাম এ বাদে বলছে অল আদার ডকুমেন্টস দে মাইট হ্যাভ অবটেইনড, হয়তো আর অন্যান্য যা কাগজপত্র সেগুলোও তারা অর্জন করেছেন। অ্যান্ড দে মাইট হ্যাভ অলরেডি রেজিস্টার্ড দেমসেলভস ইন দ্য ভোটার লিস্ট, হয়তো তারা ভোটার লিস্টেও তাদের নাম নথিভুক্ত করেছেন। সুতরাং ফর অল প্র্যাকটিক্যাল পারপাজেস, সুতরাং কার্যত সমস্ত কাজের বেলায় দে অলরেডি সিটিজেন অফ দিস কান্ট্রি, ফলে তারা ওই যে আমরা যেমন বলি, মোদী সরকার তাই বলেছে যে তারা সমস্ত কার্যক্ষেত্রে তারা ভারতের নাগরিক। এই পর্যন্ত আমি যেমন ভাবি, আপনি যেমন ভাবেন, যেভাবে মাঠে ময়দানে সবাই আমরা বলি সেইটা, এবং এই পর্যন্তও মোদি লিখেছে। তার পরের সেন্টেন্সটা দেখেন কি করেছে। তার পরের সেন্টেন্স বলছে ট্রাইব্যুনাল আর অলরেডি দেয়ার। ট্রাইব্যুনাল মানে কি? আদালত। ট্রাইব্যুনালও এক ধরনের আদালত, স্পেশাল আদালত। তাহলে ট্রাইব্যুনালস আর অলরেডি দেয়ার টু আইডেন্টিফাই, সেখানে আদালত আছে কি আইডেন্টিফাই করার জন্যে, কি নির্দিষ্ট করবার জন্যে। ইফ এনি অফ দেম মানে এই আমাদের ভোটারদের মধ্যে, আমাদের নাগরিকদের, এইভাবে নাগরিক যারা, তাদের মধ্যে কেউ হ্যাজ অবটেইনড ইট মানে এইসব কাগজপত্র, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি, এইগুলো বাই ফ্রডুলেন্ট মিনস, প্রতারণামূলকভাবে। আমরা এই ভোটার তালিকায় নাম তোলা, ভোটার কার্ড পাওয়া, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি যত কাগজ, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমরা প্রতারণামূলকভাবে ফলস কাগজপত্র দিয়ে, পয়সা কড়ি দিয়ে, নেতাদের ধরে আইন বহির্ভূতভাবে এইটা অর্জন করেছি কি না সেটা দেখার জন্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এটা তারা বিচার করবে।
তার মানে যদি প্রমাণ হয় যে আমরা এইটা সঠিকভাবে অর্জন করিনি, তাহলে এ সব বাতিল হবে। সঠিকভাবে করিনি, তার মানে সঠিকভাবে যে করিনি সেটা কি করে বলবো? সেটা বলবো এই কারণে যে সেইটা বলতে গেলে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কত ধারা, 326 ধারা কি বলেছে দেখেন, কি বলেছে। এই যে 326 ধারা, এইটা এই 326 ধারা, 326 ধারায় বলছে যে ভোটার তালিকায় নাম উঠবে তার যিনি ভারতের নাগরিক, যার 18 বছর বয়স হয়েছে। ভোটার হবে সেই যিনি ভারতের নাগরিক এবং সেই নাগরিকের যদি 18 বছর বয়স হয়। কার নাম থাকবে না? নাম থাকবে না যদি কেউ পাগল হয় বা কোনোভাবে যদি তাকে ভারত সরকার ঘোষণা করে থাকে যে তার নাম ভোটার তালিকায় থাকবে না, এরকম যদি কোনো কেস থাকে তার নাম থাকবে না। কিন্তু ভোটার তালিকায় নাম উঠতে গেলে প্রথম হচ্ছে নাগরিক হতে হবে। তা এবার নাগরিকটা কি? নাগরিকটা বাইরে থেকে আসলে, আমি বলেছি 1948 সালের পরে আসলে দরখাস্ত করে নাগরিক হতে হবে। আর জন্মসূত্রে কি কি করেছে সেগুলো আমরা জানি। ফলে আসলে আমরা ওপার বাংলা থেকে যারা এসেছি, এখনকার যে আইন তাতে আমরা 95% মানুষ নাগরিক নই। আমরা ভোটার তালিকা বা ওই যে বলেছে অল প্র্যাকটিক্যাল পারপাজে আমরা নাগরিক হয়ে গেছি, কিন্তু সেইটা যদি আমরা ফ্রডুলেন্টলি যদি অর্জন করে থাকি, প্রতারণামূলকভাবে মিথ্যে কাগজপত্র দিয়ে পয়সা দিয়ে নেতা ধরে যদি করে থাকি, এগুলোর কোনো মূল্য নেই। ফলে অসীমবাবুরা আমাদের কি করেছেন, এসব কিন্তু অসীমবাবুদের ডকুমেন্ট। এই যে সব বলছে, এই যা যা করেছেন এগুলো আপনারা ফ্রড করে করেছেন, এসব বলছে কিন্তু বিজেপি সরকার। সেই জন্য বিজেপি সরকার সম্পর্কে একটু সাবধান হতে হবে। দেখুন, আমি কংগ্রেস দল করি না, সিপিএম করি না, তৃণমূল করি না, বিজেপি করি না। ফলে আমি যখন বলছি তখন কিন্তু আমি এই দল ওই দলের দিকে ঝোল টেনে বলছি এরকম নয়। আমরা কিন্তু বিচার বিবেচনা করে বলছি। অসীম সরকার তা বলছেন না। অসীম সরকার তার কোলে ঝোল টানছেন। আবার যখন ওই যে কলকাতা টিভি দেখলাম, সেও কিন্তু তার কোলে ঝোল টানছে, একেবারে তৃণমূলের কোলে ঝোল টানছেন। আবার আমাদের এক ফকির মশাই আছেন, আর একজনের নাম ওই যে অসীম সরকার বলছেন, বড় বড় গোপ, সেও কিন্তু একটা দুটো ভিডিওতে বোঝা গেল তিনি দিদির সাথে কোনো না কোনোভাবে একটা যোগসূত্র করে ফেলেছেন, তার পক্ষে বলছেন। ফলে আমরা এই কথাগুলো বলছি, আপনারা একদম বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করুন, করে দেখবেন যে খুব অসহায় অবস্থার মধ্যে আমরা আছি আইনত। ফলে এই আইনটা পরিবর্তন করতে হবে এবং এই আইনটা পরিবর্তন করা যায়। মানে ওই যে বিজেপি অনুপ্রবেশকারী তকমা দিয়ে অনুপ্রবেশকারী তকমা মুক্তি করলো তো আন্দোলনের জন্যে। কি আন্দোলন এমন হয়েছে? এমন কিছু নয়। ফলে আপনারা যদি রাস্তায় নামেন সবাই মিলে, একটা উত্তাল আন্দোলন তৈরি হলে 6 মাসও লাগবে না, এই গোটা আইন কানুন পাল্টে নতুন করে আইন তৈরি হবে। এই রকম একটা আন্দোলনে সামিল হওয়ার জন্যে আপনাদের আহ্বান জানাচ্ছি। দেখেছেন ওই যে শিখদের একজনকে খালিস্তানি বলেছে, তারা কলকাতায় একেবারে বিজেপি সদর দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করলো। আর আপনাদের যখন কার্ড আসছে তখন বালিশে মুখ গুজে বসে থাকছেন, ভাবছেন যে নিজে চোখ বুজে বসে থাকলে আর কেউ আপনাকে দেখতে পারছেন না। এইটাতে হবে না, আন্দোলনে নামতে হবে। আপনি চুরি করেননি, দেশভাগের কারণেই এসেছেন। ফলে প্রকাশ্যে এসে সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং এই আন্দোলন করলে এই সমস্যার মীমাংসা হবে। আপনাদের সবার কাছে এই আন্দোলনের আহ্বান জানিয়ে আমার এই ছোট্ট
ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।